সে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া আফরিন। আজকের 21শে তারকা পরিবার সন্ধ্যায় দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। অতিথি আড্ডায় আজ আমাদের সাথে আছেন চলচ্চিত্র অভিনয় শিল্পী নানা শাহ এবং তার মেয়ে চলচ্চিত্র অভিনয় শিল্পী ইতিশা। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 818951 ও 81895112 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। দুজনকেই স্বাগত 21শে তারকা পরিবার সন্ধ্যায়। কেমন আছেন আপনারা দুজনেই? ভালো আছি। আচ্ছা ভাই, আপনার কাছে শুরুতে যে বিষয়টাতে আসতে চাচ্ছিলাম যে আপনাকে আসলে মানে সবসময় মানে মনে হয় যে চলচ্চিত্রে আমরা সবসময় একটা ভিলেনের ক্যারেক্টারে সবসময় আপনাকে দেখেছি ম্যাক্সিমাম টাইমে। তো দেখতে মনে হয় আসলেই হয়তো চলচ্চিত্র মানে টিভিতে, কিন্তু বাট সামনাসামনি কিন্তু একেবারে অন্যরকম, মানে লাইক ডিফারেন্ট। তো একটা বিষয় জানতে চাইছি যে এই জিনিসটাই কি কখনো, এই বিষয়টি কি কখনো আপনার ব্যক্তিগত জীবনে কখনো ইম্প্যাক্ট করেছে কিনা, যে চলচ্চিত্র জীবনে একরকম সবাই জানছেন আনা সেরকম আর হচ্ছে ব্যক্তিগত জীবনে এরকম ডিফারেন্ট কিছু আছে কিনা? না, চলচ্চিত্রে যখন আমি অভিনয় করি তখন তো ওখানে ডিরেক্টর যা ডিমান্ড করে এবং স্ক্রিপ্টে যা থাকে আমাকে সেটা করতে হয়। আর ফ্যামিলিতে আমি তো ঘরে অসম্ভব বন্ধুর মতো আমার ওয়াইফ এবং বাচ্চাদের সাথে, এবং আমি আসলে খুব আনন্দ প্রিয় লোক। আচ্ছা। কিন্তু কাজের সময় অসম্ভব মুডি, মানে তখন কাজ ছাড়া অন্য কিছু বুঝি না আমি। এটাই যারা আপনার ফ্যান আছে, যে আমরা সবসময় দেখি কি যে হিরোরই আসলে সবসময় জনপ্রিয়তা অনেক বেশি থাকে, ফ্যান লেভেলটা অনেক বেশি, কিন্তু এখন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে সময়টা। কিন্তু এখন কিন্তু অভিনয় যে বেশি ভালো করে সেটা নেগেটিভ হোক আর পজিটিভ ক্যারেক্টারই হোক সেটাই বেশি পছন্দ করে, মানে আমাদের দর্শকরা কিন্তু অনেক বেশি ব্রিলিয়েন্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনারও তো একটা ফ্যান লেভেল আছে বা একটা জায়গা আছে, ওনাদের কাছে আসলে কি আপনি কি সেই চলচ্চিত্রের ওই নেগেটিভ ক্যারেক্টার নানাশা, নাকি ব্যক্তিগত জীবনে যে একটু অনেক জলি মাইন্ডের অনেক মজা করতে পছন্দ করেন সেরকম নানাশা? না, আমি আসলে আমার যারা ভক্ত আছে তাদের কাছেও আমি একটু আড়ালে থাকি। আমি মানে এক একটা সময় এক এক রকম হয়ে যাই আমি। আর অভিনয় যেটা নেগেটিভ বা পজিটিভ, আমি দুটোইতে কাজ করেছি। যেমন অধিকার চাই আমি পজিটিভ কাজ করেছি, তুমি আমার ভালোবাসায় পজিটিভ কাজ করেছি, আবার নেগেটিভও করেছি। তো আমি দুটা জায়গায় সমানভাবে কাজ করতে পারি, এটা আমার কোনো প্রবলেম নেই। আর ভক্তবৃন্দ যারা আছে তাদের কাছে আমি আসলে খুবই আড়ালে থাকি, কারণ এমনিতেই তো 10টা বছর ছিলাম না। 10টা বছর তো আমাকে আমার ভক্তরা বা আমার যারা চলচ্চিত্রে যারা অভিনয় দেখেছে তারা কেউ আমাকে 10 বছর দেখেনি। এখন আবার নতুন করে এসেছি আমি। সেটা কেন ছিল আসলে, যে আপনি আপনার একটা জায়গা তৈরি করে ফেলেছিলেন, আপনার একটা মানে অভিনয়ে যে একটা প্যাটার্ন সেটা আপনাকে তৈরি করে ফেলেছেন, সেখান থেকে আবার 10 বছর আপনি গ্যাপ নিয়ে আবার শুরু করেছেন, এই গ্যাপটা ছিল কেন? আসলে এটা অনেক বিশাল একটা কারণও আছে। আমি 2000 সনে 24শে জুন আমার বড় ছেলেটা চলে যায়। আচ্ছা। আমি এটা ভীষণ একটা আঘাত পেয়েছিলাম। আমার ওয়াইফও, আমার মেয়ে ইতিশা, সেও প্রচন্ড আঘাত পেয়েছিল। তো ওই সময়টা আমি আসলে কি করব নিজেকে আসলে ধরে রাখতে পারছিলাম না। তো এই কারণে আমি 10টা বছর আড়ালে ছিলাম। আর এখন যে আমি চলচ্চিত্রে এসেছি আবার, সেটা একমাত্র কারণ হলো আমার মেয়ে ইতিশা। ও আমাকে ফিরিয়ে এনেছে, না হলে হয়তো আমি আর আসতামই না এই জগতে। আচ্ছা। হয়তো অন্য কিছু করতাম, বা হয়তো পৃথিবীর সব মানুষের কাছ থেকে অনেক দূরে হয়তো চলে যেতাম। তো আমার মেয়ে আসলে, ওকে আমি কি বলবো আমি জানি না, এবং সারাটা জীবন ওকে আমি এই ব্যাপারে অসম্ভব কৃতজ্ঞ ওর কাছে আমি, যে আমি হয়তো আজকে সাক্ষাৎকারে বলছি ওর কথা, সামনাসামনি হয়তো কথাটা কখনই বলবো না বা বলতে পারিও নি। মেয়ে হোক, সে যাই হোক, তার কাছে আমি এত ঋণী হয়ে গেছি এই ব্যাপারটায়, এবং সে এমন ভাবে আমাকে ফিরিয়ে এনেছে যেটা আমি কল্পনাও করতে পারি। অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছে। একটা বিষয় কি যে মানে এই জায়গাটা আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন হয়তো মানুষকে অনেক বেশি ইন্ট্রোভার্ট করে ফেলে, আবার অনেক সময় এক্সট্রোভার্ট করে ফেলে। হয়তো আপনার ছেলের কারণে আপনি অনেক বেশি ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, হয়তো সেটাই হয়তো ইতিশা চেষ্টা করেছে সেটাকে কিভাবে আসলে এক্সট্রোভার্ট করা যায়। ইতিশা, আপনার কাছে একটু চলে আসতে চাচ্ছে। আমি জানি যে আপনি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছেন, আসলে এটা হওয়ার স্বাভাবিক।
যে যখন একজন বাবা এইভাবে তার মেয়েকে নিয়ে গর্ব করে তখন আসলে সেই মেয়ের অনুভূতির জায়গাটা একদমই ডিফারেন্ট, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু আপনার কাছে একটু আসতে চাই এই বিষয়টা নিয়ে, যে বাবা বলছিলেন যে সে একটা সময় আসলে চলচ্চিত্রে আসা বন্ধ করে দিয়েছে, আবার মেয়ের জন্য এসেছে। আমি যতটুকু বুঝি যে আপনি হয়তো আপনার বাবাকে দেখে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আপনার তৈরি হয়েছে, অবশ্যই। সেই জায়গায় বাবাকে আবার এই জায়গায় নিয়ে আসা, বাবা এত বড় কৃতিত্ব দিল, তো ওই জায়গাটা আসলে চলচ্চিত্রকে কতখানি আপনি আসলে বাবার চোখে দেখেছেন বা নিজের চোখে দেখেছেন যে এত ভালোবেসে ফেলেছেন যে নিজে তো এসেছেন, বাবাকে আবার ব্যাক করিয়েছেন? আমি আসলে বেশ ছোটবেলায় বাবাকে চলচ্চিত্রতে দেখি, এবং ফার্স্ট যখন দেখি প্রথমে বুঝতে পারি না ছোটবেলায় যে বাবা অ্যাকচুয়ালি টিভিতে কি, তো মা বলতো যে দিস ইজ ফিল্ম, দিস ইজ মুভি, চলচ্চিত্র করছে তোমার বাবা, অ্যাক্টিং করে। এইসব আস্তে আস্তে বুঝার পরে বুঝলাম যে আমার বাবার আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম এখানে। আচ্ছা। এবং আমি যখনই স্কুলে যেতাম, হয়তো বা শাবনুরের আন্টির সঙ্গে আমার বাবাকে নাচতে দেখেছে, আমার ফ্রেন্ডরা বলতো এই তোর বাবাকে তো টিভিতে দেখেছি, তোর বাবাকে তো এরকম হলে দেখা যায়, আমার বাসায় সবাই ভক্ত। তো বাবার কারণে আসলে চলচ্চিত্রটাকে ভালোবাসা, কারণ আমি কখনো মিডিয়া জগতে আসবো বলে চিন্তা করিনি, হ্যাঁ, বা কখনো চিন্তা করিনি যে হয়তো বা আমি মডেলিং করব বা আমি অ্যাক্টিং করব বা আমাকে এগুলা করতে হবে। ইভেন তা না, চলচ্চিত্র শুধুমাত্র করা বাবার জন্য, জাস্ট শখে, আর কিচ্ছু না। বাবা, আমি চেয়েছি আসলে বাবাই ফিরে আসুক, কারণ আমি এখনো আজকে যখন বলছিলাম সবাইকে যে আমি বাবার সাথে যাচ্ছি লাইভে, সো এভরিওয়ান ওয়াজ টেলিং ও তুমি কি আসলেই নানাশার মেয়ে, মানে কেউ বিলিভই করতে চায় না যে ওনার এত বড় একটা মেয়ে আছে আসলে। আচ্ছা। আর এখন আমি আসলে বাহিরে ফোকাস করছি, যেমন বিউটি কন্টেস্ট গুলাতে, এবং আমার বাবা অনেক বেশি আমাকে সাপোর্ট করে সবকিছুতেই। আচ্ছা। যেমন লেখাপড়া, যেমন বাহিরের সব এই বিউটি পেজেন্টের যেগুলা, সবকিছুতে বাবা সাপোর্ট করে। আমরা এই বিষয়গুলো নিয়ে আর অনেক কথা বলবো, যেহেতু আজকে আপনাদের দুজনকেই পেয়েছি, অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে ছোট্ট একটা ফোন নিয়ে আসবো। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো, রনি বলছি, মাঝিরা ক্যান্টনমেন্ট বগুড়া থেকে। জি রনি, কথা বলুন। হ্যাঁ, নানাসা ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অনেক ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করেছেন, অনেক ভালো লাগে আপনার মানে অভিনয় করা, আর স্টাইলটা খুব ভালো লাগে। বাট মাঝখানে অনেক ব্রেক, তো এখন তো আবার সেই ভালো সিনেমার যুগ ফিরে এসেছে, অনেকে হলমুখী হচ্ছে। তো আপনি কি নেক্সটে এইরকম কোনো পরিকল্পনা আপনার আছে যে নিজের ছবি বানাবেন এবং আপনার মেয়ে সেই সিনেমাতে অভিনয় করবে, এরকম কোনো পরিকল্পনা থাকলে আমাদের সাথে প্লিজ একটু শেয়ার করেন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এবার যখন এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানে থাকবো। আর আমি চাচ্ছি যে আমার দর্শক যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি এমন ছবি দিব যে এই ছবিগুলো দেখে সেটা আমি ডিরেকশনও দিব, আমি প্রযোজনাও করব একের পর এক। এটা 2015 থেকে আরম্ভ হবে, আর অন্যের ছবি তো কাজ করবই। তো সেই ছবিগুলো আমি চাচ্ছি, আমার মনের ইচ্ছে, আমি জানি না কতটুকু পারবো, আল্লাহ রাসূলের রহমত থাকলে আমি অবশ্যই অবশ্যই এমন ছবি করব যে কলকাতা যেটা নিয়ে আজ গর্ব করছে, আমরা বাংলাদেশের মানুষ কলকাতার সাথে বিট করতে পারবে সেই ছবিগুলো নিয়ে, এটা আমার খুবই বিশ্বাস। ভালো লাগলো শুনে, এবং অনেক সিক্রেট প্ল্যান আমরা আসলে জেনে গেলাম আপনার মানে একজন ফোনের কলারের মাধ্যমে আপনার কাছ থেকে। আরো অনেক কথা শুনবো, জানবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, কথা হচ্ছিল চলচ্চিত্র অভিনয় শিল্পী নানাশা এবং তার মেয়ে চলচ্চিত্র অভিনয় শিল্পী ইতিশার সাথে। সময় ছোট্ট একটি বিরতির, এখনই ফিরছি 21-এর সাথেই থাকুন। ফ্যামিলির জন্য রান্নাটা আমিই করি, আর রান্নার জন্য টপার হেলদি কুকওয়্যার। এলো টপার হেলদি কুকওয়্যার, হার্ড অ্যানোডাইজ ম্যাটেরিয়ালে তৈরি, তাই অধিক তাপেও আপনার খাবার থাকে স্বাস্থ্যসম্মত। আমার কিচেনে অনলি টপার। আপনার আজ চুল নিয়ে খেলার নেই কোনো বাধা, কারণ ডাভ দিচ্ছে দ্বিগুণ যত্ন। এখন ডাভ শ্যাম্পুর সাথে ডাভ কন্ডিশনার ফ্রি, যা চুলের ড্যামেজ প্রতিরোধ করে চুলকে করে আরো কোমল ও 10 গুণ মসৃণ। খেলো, চুলকে করো তোমার খেলা রাঙিনা। নাসির গ্লাসওয়্যার, একটি শিল্প সাম্রাজ্যের উন্নতির ইতিহাস। বাংলাদেশ
বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র উন্নত বিদেশি প্রযুক্তিতে অত্যাধুনিক মেশিনে তৈরি নাসির গ্লাসওয়্যার। নাসির গ্লাসওয়্যারের বিভিন্ন পণ্য সামগ্রী বাংলাদেশের ঘরে ঘরে সমাদৃত। নাসির গ্লাসওয়্যার নাসির গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখন নতুন 100 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্স মাল্টিভিটামিন ফেস ওয়াশে 20% এক্সট্রা ফ্রি। তাজা চায়ের মিষ্টি অফার, এখন 200 গ্রাম তাজা চায়ের সাথে 200 গ্রাম চিনি একদম ফ্রি। পায়ে পায়ে আনন্দে দ্রুত ছন্দে ছন্দে এগিয়ে যাওয়া বেশ জাম্প জাম্প জাম্পকে জাম্প 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 জাম্পকে জাম্প কিডস নাসির গ্রুপের একটি পণ্য। ছোট্ট বিরতি শেষে স্বাগত জানাচ্ছি আজকের 21শে তারকা পরিবার সন্ধ্যায়। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। আমি একটু ইতিশার কাছে একটু চলে যেতে যাচ্ছি যে ইতিশা, বিরতিতে যাবার আগে আপনি একটি কথা বলছিলেন যে যখনই বাবাকে হচ্ছে টিভিতে দেখাতো বা শাবনূর বলি বা আর অন্যান্য নায়িকাদের সাথে দেখাতো, তখন অনেকেই হয়তো আপনার কাছে জিজ্ঞেস করতো, যেটা সাধারণত হয় আমরা যখন ছোট থাকি বা বড়ই বা থাকি না কেন, আমাদের সবসময় কিন্তু একটা অ্যাট্রাকশন থাকে পজিটিভ ক্যারেক্টারের দিকে, নেগেটিভ ক্যারেক্টারের দিকে অলওয়েজ আমরা একটু হয়তো একটু দূরে দূরে থাকি। এই ক্ষেত্রে বাবা কিন্তু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার করতো। সেই জায়গা থেকে আসলে বাবাকে নিজের ভেতরে, বাবা তো বাবা, কিন্তু একজন অভিনেতা হিসেবে নিজের ভেতরে স্থান দেওয়াটা বা অন্যদের কথা, যদি অন্যরা অনেকেই হয়তো বলতো যে তোমার বাবা তো হচ্ছে ভিলেন বা তোমার বাবা তো হচ্ছে গুন্ডা, এরকম একটা কিছু, তখন আসলে সেই জিনিসগুলো কিভাবে ফেস করতেন বা কিভাবে আপনি দেখতেন? সবকিছুই অনেক পজিটিভলি নিতাম, কারণ আমি ছোটবেলা থেকেই মানে যখন আমি ক্লাস 3 তে পড়ি তখন অ্যাকচুয়ালি ব্রেনে নিয়ে নিয়েছিলাম যে আমার বাবা অ্যাকচুয়ালি নেগেটিভ ক্যারেক্টার করে, যে নায়িকাকে তুলে নেওয়া বা নায়কের সাথে ফাইটিং চলছে এগুলা। বাট আমার কাছে সবসময় মনে হচ্ছে চলচ্চিত্রের অ্যাট্রাকশনটা সেই নেগেটিভ ক্যারেক্টারটাতেই, কারণ নেগেটিভ রোলটা যদি না থাকে তাহলে সেই মজাটা আসে না। কারণ উনি যেই তো অ্যাকচুয়ালি ওই জিনিসটা ক্রিয়েট করে, যে মুডটা, যে নায়িকাকে এখন তুলে নিয়ে যাবে, নায়ক কি করবে নায়িকার জন্য, সবকিছু। এবং আমার মনে হয়েছে যে বাবা যদি এই মানে সেই টাইমে যদি অ্যাকচুয়ালি আমি বড় হতাম বা আমি যদি নায়িকার ক্যারেক্টার করতে পারতাম, তো জিনিসগুলো কিরকম হতো বা কিরকম সাজালে কিরকম হতো। বিকজ মাই ফাদার ইজ নট অনলি মাই ফাদার, হি হ্যাজ বিন টু মাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি অলওয়েজ হি হ্যাজ বিন অ্যাকচুয়ালি বিহেভিং লাইক মাই ফ্রেন্ড। সো বাবার এগুলো সবকিছু অ্যাডাপ্ট করাটা অনেক ইজি ছিল আমার জন্য। চমৎকার, খুব সুন্দর কিন্তু কথা বলেছে তিশা। আপনার কাছে একটু যদি চলে আসি যে পরিবারের, আমি শুধু বলি যে নানাশাই একজন তা কিন্তু নয়, পরিবারের আপনার আরো অনেকে আছে। লিজেন্ডারি ফারুকের কথাই যদি আমরা বলি, অভিনেতা হিসেবে আপনার মামা, আরো অনেকে আছে, মেয়েও চলে এসছে, আপনিও কাজ করেছেন, একটা সময় গ্যাপ দিয়েছেন, আবার চলে এসছেন। এখন আমরা আশা করবো যে সবসময় আপনি থাকবেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত। তো এই যে সবাই মামা থেকে শুরু করে পরিবারের এতজন, তারপরে মেয়েকে নিয়ে আসা, মেয়ে কাজ করছে তার ইচ্ছা মতো, আপনার কাছে এই বিষয়টি কেমন লাগে? আমি আসলে অভিনয় খুব পছন্দ করি আর শিল্প জগৎটাই আমি অসম্ভব ভালোবাসি। যদিও আমার 10 বছর গ্যাপ ছিল, ওটা আসলে আমি ভুল বলবো না, আমার জীবনের একটা পার্ট যেটা চলে গেছে। তো এই 10 বছরকে আমি কিন্তু খুব একটা কিছু মনে করি না, কারণ আমার কাছে এখনো মনে হয় যে আমার বয়স 25 বা 26 এরকম। আমি খুব ইয়াং মনে মনে, এবং আমার মনে হয় দৈহিকভাবে আমি খুব ইয়াং। তো আমার মেয়ে যে অভিনয়টা করে আমার এত ভালো লাগে, আমি যখন দেখি ওর যখন অ্যাড হয়, আমি কিন্তু একটা অ্যাড বারবার দেখি, এটা ও নিজেও জানে না। তো আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে একটা আপনি কতবার দেখেন? আমি বললাম মেয়ে তো, দেখতে ভাল লাগে। আর আমি তো এমনি শিল্পী পাগল মানুষ, শিল্পীদের আমার পছন্দ, গান পছন্দ। তো আমি চাই যে ও অনেক বড় শিল্পী হোক, কিন্তু কিভাবে হবে এটা ঠিক আমি বুঝতে পারছি না, হতে পারবে কিনা, কারণ আমাদের দেশে অনেক রকম প্রবলেম আছে। এই প্রবলেম গুলো ফেস করে আগাতে পারবে কিনা একটা মেয়ের জন্য খুব কঠিন জায়গা। তারপর আমি চেষ্টা করে যাব, কারণ আমি একটা ছবি বানাচ্ছি, সেই ছবিটার নাম হলো ভালোবাসা যন্ত্রণা। সেখানে আমার মেয়ে হিরোইন থাকবে, মনে মনে ঠিক করে রেখেছি। আর দুটা হিরো থাকবে, একটা এন্টি হিরো আর একটা হিরো।
এন্টি হিরোটা আমি নিজেই করছি। আচ্ছা, তো দেখা যাক বাহ, আপনি একসাথে কাজ করে কি হয়। চমৎকার একটু চলচ্চিত্র দাঁড়াবে। আচ্ছা ইতিশা, আপনার কাছে যদি একটু চলে যাই, যে এই যে বাবা বলছিল যে আমাদের এই চলচ্চিত্রের জগৎ, আমরা জানি একটা সময় কিন্তু খুব খারাপ অবস্থা গেছে আমাদের চলচ্চিত্র, তারপরে এখন সেই চড়াই উতরাই পার করে চলচ্চিত্রটা একটা ভালো জায়গায় এসছে, এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে এবং ভালো ভালো নির্মাতারাও আসছে। আপনি এখন সেই জায়গাটায় আপনি আসলে বিলং করছেন, চলচ্চিত্র করছেন এই সময়টা। বাবা বলছিল যে কতটুকু পারবে ইতিশা আমি জানি না, কারণ যেহেতু এরকম, কিন্তু আপনার নানা যদি বলি, বাবা যদি বলি, এই জায়গা থেকে কিন্তু আসলে তারা অনেক পুরনো অভিনেতা এবং অনেক ভালো ভালো কাজ করেছে। আপনার কি মনে হয় আপনি কি পারবেন, বা কতটুকু আসলে সেই পারাটার জন্য আপনার কি কি করা দরকার? আপনি কিভাবে আসলে আপনার গতিপথটা তৈরি করেছেন? আসলে চলচ্চিত্র অ্যাকচুয়ালি অনেক বড় প্ল্যাটফর্ম, কারণ মডেলিং করা বা টিভিসি করা, এই যে বাবা বললো বারবার আমার টিভিসি গুলো অ্যাকচুয়ালি দেখেন, হ্যাঁ, তো বাবা দেখেন কারণ বাবার অনেক বেশি ভালো লাগে মেয়ের জায়গা থেকে হোক, বা উনি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, বা যখনই দেখা যায় যে অভিনয়ের কিছু ছোটখাটো কিছু ভুল ত্রুটি হচ্ছে উনি আমাকে বলে। উনি কিন্তু এমন না যে বলেন না যে আমি এই জায়গাটা কেমন করলাম বা কেমন করিনি, উনি কিন্তু সবসময় আমার পাশে থাকেন। কিন্তু চলচ্চিত্র আসলে অনেক বড় একটা জায়গা, কিন্তু আমি এখন যেমন চলচ্চিত্র জাস্ট শখের জন্য বাবার সাথে করার জন্য যতটুকু করার অতটুকু প্রস্তুতি নিচ্ছি। আর যেমন বিউটি কন্টেস্ট, বাহিরের বিউটি কন্টেস্ট গুলোর উপর অ্যাকচুয়ালি আমার বেশি ঝোঁক, যেটার কারণে বাবা আমাকে সাপোর্ট করছে। এবং আপনি মনে হয় সম্ভবত কিছুদিন পরেই যাচ্ছেন মিস হেরিটেজ বাংলাদেশ 2014। ইয়েস, আমি হচ্ছে মিস হেরিটেজ ওয়ার্ল্ড এর একজন কন্টেস্ট্যান্ট। আমি বাংলাদেশ থেকে এটাকে উইন করেছি। আমার ছবি টবি সব সাবমিট করে প্যারেন্টসদের সিগনেচার নিয়ে ওখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করা হয় এবং আমি এটা উইন করেছি সারা বাংলাদেশে। সো এখন আমি মিস হেরিটেজ এর জন্য যাচ্ছি এবং আগামী বছর আমি অবশ্যই মিস ওয়ার্ল্ড অথবা মিস ইউনিভার্সে পার্টিসিপেট করব। ওয়াও, দ্যাটস গ্রেট। এবং সেটার জন্য আমার বাবা অনেক বেশি খুশি এবং আমার বাবা চায় আসলে আমি পুরো জিনিসটাকে, মানে চলচ্চিত্র হোক, টিভিসি হোক বা মডেলিং হোক বা বিউটি কন্টেস্ট হোক, সব, এবং বাবা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি সাপোর্ট করে লেখাপড়ার জন্য এবং আমাকে বাহিরে পাঠাতে চান যাতে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট পড়ালেখা শেষ করি। সো বাবাই অ্যাকচুয়ালি সবকিছু করছে। এই যে সাপোর্টিং যে বিষয়টা, সাপোর্ট দেওয়া পরিবার থেকে, এটা কিন্তু বিশাল একটা মানে মানুষের প্রতিভা থাকলেই হয় না, পরিবারের কিন্তু সাপোর্টটা অনেক বেশি জরুরি। সেই জায়গা থেকে নিজেকে কতখানি আসলে লাকি মনে করেন? আমি তো দেখতেই পাচ্ছি আসলে অনেক লাকি আপনি। তারপর আপনার মার কথা একটু শুনতে চাচ্ছি, বাবা তো আছেই সাথে। হ্যাঁ, বাবা এবং মা দুজনের কথাই আমি বলবো। দুজনেই আমাকে ছোটবেলা থেকে সাপোর্ট দিয়েছে, এমন কখনো বলেনি যে তোমাকে ডক্টর হতে হবে বা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে বা এগুলা না হলে আমার দেশে কোনো উন্নতি হবে না। ইনফ্যাক্ট যখন আমার জন্ম হয় তখন আমার মা বলেন যে when you actually was born, so আমার ফ্যামিলিতে এত বেশি, উনি বলে যে লক্ষ্মী এসেছিল। উনি বলেন যে কারণ বাংলাদেশে এরকম একটা ট্রেন্ড ছিল এক সময় যে ছেলে জন্ম হলেই শুধু হ্যাপি হতো, বাট আমি যখন আমার জন্মটা হয়েছিল তখন পুরো ফ্যামিলি এমন ভাবে সেলিব্রেট করেছিল যে আমি মেয়ে অ্যাকচুয়ালি কি হিসেবে জন্ম নিয়েছি বা কুইন হিসেবে এভাবে সেলিব্রেট করা হয়েছিল। ইনফ্যাক্ট এখনো বাবা বলেন যে যে কেউই বলুক না কেন যে মেয়েরা পিছিয়ে আছে, বাট আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যে কেউ বলার সাহসও পাবে না যে মেয়েরা এখন পিছিয়ে আছে, মেয়েরা আসলে অনেক দূর এগিয়ে গেছে। ইনফ্যাক্ট আমার মা যেমন নিজে নাচের ক্লাস করতে চাইতেন, আমার মা অ্যাকচুয়ালি নৃত্যশিল্পী হতে চাইতেন, উনি এখনো বলে যে আমার নাচ বা পেন্টিং করা, মানে আমি কিন্তু এখন পেন্টিংও করি। আমি মানে আপনার মধ্যে থেকে আসলে সেই বিষয়গুলো, তার অপূরণীয় যে ইচ্ছাগুলো ছিল সেগুলো আপনার মাঝে পূরণ করতে যাচ্ছে। আপনার কাছে চলে আসতে যাচ্ছে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। অনেকটা সময় চলচ্চিত্র করেছেন, মাঝখানে গ্যাপ ছিল, আবার এসছেন। এই গ্যাপের মাঝখানে থেকে আবার আসার পরে আপনার কি মনে হয় আমাদের চলচ্চিত্রের পার্থক্যটা আসলে এখন কোন জায়গায়, মানে অবস্থানটা, সামগ্রিক অবস্থানটা কোথায় দাঁড়িয়েছে? ছোট করে একটু শুনবো। খুব যে বিশাল উন্নতি হয়েছে এটা আমি বলবো না, একটু হয়তো মডার্নাইজ হয়েছে, ডিজিটাল ক্যামেরা আসছে সব বলছে। তো যতক্ষণ পর্যন্ত সিনেমা হলগুলো সরকার ঠিক করবে না ততক্ষণ পর্যন্ত যত ভালো ছবি হোক না কেন দর্শক আসবে না, কারণ আমি যে জিনিসটা বানালাম আমি সেটা তো দেখতে হবে দর্শকের। তো সরকার যদি এটাতে হাত না দেয়, সরকার যদি আমাদেরকে সাপোর্ট না করে, যে ভালো আমাদের স্ক্রিপ্ট রাইটার নাই, আমাদের ডিরেক্টর নেই, এগুলো সব ফালতু কথা। আমাদের খুব ভালো ডিরেক্টর আছে, আমাদের খুব ভালো স্ক্রিপ্ট রাইটার আছে, আমাদের দেশের মতো অভিনেতা কলকাতায় নেই, এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এখনো, এবং আমি কলকাতার যে কোনো অভিনেতাকে চ্যালেঞ্জ করতে পারি। সবাই বলছে কলকাতার ছবি নিয়ে আসবে আমাদের দেশে, কেন ভাই? আমাদের দেশেও ছবি যাবে, তাদের ছবি আসুক, আমার কোনো ভয় নেই, আমি কলকাতার সাথে বিট করতে রাজি আছি।
কিন্তু আমাদের সিনেমা হলগুলো ভালো করতে হবে সরকারকে। আসলে আর আমি আশা করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমি ওনার কাছে আশা করব যে আমাদের চলচ্চিত্রের জন্য সিনেমা হলগুলো সুন্দর করা হোক। শুধু অনুদান দিয়ে 40 লক্ষ 45 লক্ষ টাকা দিয়ে অনুদান দিয়ে ছবি বানালেই কিন্তু ছবি চলবে না। আর 40-45 লক্ষ টাকা কিন্তু কোনো টাকা না একটা ছবির জন্য। যেখানে আজকে একটা ছবি বানাতে 1 কোটি 20 লাগে, সেখানে 50টা ছবির জন্য অনুদান দেওয়ার প্রয়োজন নাই তো, 10টা ছবিদের জন্য দেওয়া হোক এবং ফুলফিললি 1 কোটি 20 লক্ষ টাকা দেওয়া হোক, যেন ডিরেক্টর খুব আরামে ছবিটা বানাতে পারে। কারণ আমাদের দেশের ডিরেক্টর দিকে তো অসম্ভব মেধা আছে। আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে অনেক ট্যালেন্টেড ডিরেক্টর এবং রাইটার কিন্তু আছে, চাইলে কিন্তু আসলে পরিবেশটা দরকার আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমার সময়টা খুব ভালো কাটলো, আরো অনেক কথা বলা যেত কিন্তু আসলে সময়ের অভাবে সেটা হচ্ছে না। নিশ্চয় অন্য আরেকদিন আমরা কথাগুলো বলবো। আপনাকেও ধন্যবাদ, আর ইটিভির যারা পেছনে আছে তাদের সবাইকে ধন্যবাদ, ইটিভির প্রডিউসারকে ধন্যবাদ, এবং আমাদের দেশের সমস্ত ভক্ত এবং যারা শিল্পর ভক্ত, শিল্পীর ভক্ত, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, 21শে তারকা পরিবার সন্ধ্যার আজকের আয়োজন এই পর্যন্তই। দর্শক, আগামী সপ্তাহে 21শে তারকা পরিবার সন্ধ্যা নিয়ে আমি সাদিয়া ফিন আবার আসবো, সেই সাথে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21শের সকল আয়োজন। 15 মিনিটে শো শুরু। আমি এখনই আসছি, তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে এক্ষুনি। স্টপ! স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল